বাংলাদেশে আপনারা জানেন যারা আইনে নতুন করে ডিগ্রি করেন ফ্রেশ, সে বিজিএস পরীক্ষা দিয়ে ইমিডিয়েটলি জাজ হয়ে যেতে পারে। তার সম্ভবত 2-3 মাসের একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটা করে সে পরের এজলাসে বসে যায়। যে আইনের ছাত্রটা কোনোদিন প্র্যাকটিস করলো না, কোনোদিন কোর্টে গেল না, পক্ষে বিপক্ষে কোনো সাক্ষ্যকে প্রশ্ন করে নাই, কোনোদিন ক্লোজিং সাবমিশন করে নাই, একদিনের জন্য যিনি কোর্টে প্র্যাকটিস করেন নাই, তিনি সেই কোর্টের বিচারক কিভাবে হন? এটা একটা ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে জাজ অ্যাপয়েন্ট হইতে পারে না। এবং আমাদেরকে সারা দেশের অধস্তন আদালতের আইনজীবীরা এবং বিচারকরা বলেছেন যে জুনিয়র জাজরা প্রচুর ব্লান্ডার করে, ভুল রায় দেয়। এই ভুল রায় যেটা করে আপিলের সংখ্যা বাড়িয়ে দেয়, মামলার সংখ্যা বাড়িয়ে দেয়। অতএব আমরা দাবি করছি ন্যূনতম 5 বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স না থাকলে কেউ বিজিএস পরীক্ষা দিয়ে বিচারক হতে পারবেন না, ন্যূনতম 5 বছর। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে, প্রতিটা স্টেজে আলাদা অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে। 5 বছরের ভিত্তিতে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ করবেন, 7 বছরের অভিজ্ঞতা হইলে আপনি হয়তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করলেন, আপনি 10 বছরের অভিজ্ঞতা হইলে হয়তো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করলেন, 15 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করলেন, 20 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি ডিস্ট্রিক্ট জাজ করলেন। এটা করা যেতে পারে, বয়সের কোনো সীমা থাকা জরুরি না। যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে যিনি যে লেভেলের জাজ হওয়ার যোগ্য মনে করা হয় তিনি সেই লেভেলে আবেদন করে জাজ হতে পারবেন। এবং এই ধরনের প্র্যাকটিস আমরা ইংল্যান্ডে যারা প্র্যাকটিস করেছি, আমি করেছি, ব্যারিস্টার সানি করেছে, ব্যারিস্টার সুমন করেছে, ব্যারিস্টার জুবায়ের, আমরা সবাই দেখে আসছি যে এইটা একটা যোগ্য মানুষকে জাজ বানায়, যিনি কোর্টের আবহ জানেন, পরিবেশ জানেন, পক্ষে বিপক্ষের বাস্তবতাগুলো জানেন। অতএব এই প্রক্রিয়াতে বিজিএস পরীক্ষা অথবা অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করে মানে অধস্তন আদালতের জাজ তৈরি করতে হবে। এরপরে হচ্ছে যে পড়াশোনাতে একটা রদবদল দরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, ল কলেজগুলোতে যে আইন পড়ানো হচ্ছে, আমরা মনে করছি এগুলো মানদাতার আমলের সিলেবাস। অধিকাংশ পড়াশোনাগুলো হচ্ছে অপ্রয়োজনীয় এবং প্রয়োজন নাই। অতএব একটা এডুকেশন কমিটি দিয়ে আইন মন্ত্রণালয়ের অধীনে হতে পারে, অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হতে পারে, অথবা সুপ্রিম কোর্টের অধীনে হতে পারে, যে এখানে কারিকুলামগুলোকে পুনর্মূল্যায়ন করা দরকার। এরপরে আপনারা দেখবেন যে আইনজীবী হবার একটা অন্তর্ভুক্তিমূলক একটা পরীক্ষার আয়োজন আছে। বড্ড জটিল একটা প্রসেস অ্যাডভোকেট হওয়ার প্রসেস। আপনি নিম্ন আদালতে এমসিকিউ পরীক্ষা দিবেন, তার 1 বছর পরে হচ্ছে পাশ করলে আপনি লিখিত পরীক্ষা দিবেন, তার আবার 6 মাস পরে অথবা 3 মাস পরে আপনি ভাইবা দিবেন, তারপরে হচ্ছে আপনি আইনজীবী হবেন, এরপরে আবার 2 বছর আপনি অপেক্ষা করবেন হাইকোর্টের পরীক্ষা দেওয়ার জন্য, লিখিত পরীক্ষায় পাশ করলে আপনি ভাইবা দিবেন। মানে এই পুরো প্রসেস ফলো করতে করতে একজন মানুষের 5-6 বছর লেগে যায়। তো যে ছেলেটা আপনার একটা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, তার প্র্যাকটিসে ঢুকে উপার্জনক্ষম হতে যদি 5 বছরের বেশি লেগে যায়, তাহলে এই ছেলেটা প্র্যাকটিসে সার্ভাইভ করবে কিভাবে? সে তো এখানে পারবে না। তো এরপরে দেখবেন যে বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয়, এরপরে বার কাউন্সিলের মেম্বার হইতে হয়, যারা আমাদের রেগুলেটরি বডি। আবার প্রত্যেকটা জেলা বার এবং হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট বারের আলাদা আলাদা মেম্বারশিপ দরকার। সমিতি করবেন, কিন্তু সমিতি করাটাকে আপনি বাধ্যতামূলক করেছেন কেন? আপনারা জানেন যে ঢাকাতে বিভিন্ন জেলা সমিতি আছে, কুমিল্লা জেলা সমিতি আছে, যশোর জেলা সমিতি আছে। এখন ঢাকায় থাকার জন্য কি আমার শর্ত হচ্ছে আমাকে কুমিল্লা জেলা সমিতির সদস্য হতে হবে, বরিশাল জেলা সমিতির সদস্য হতে হবে? এটা হইতে পারে না। এবং ওকালত নামার একটা ফি আছে বাংলাদেশে। প্রত্যেকটা মামলায় দেখবেন 900 টাকা, 1000 টাকা, জোবাই 900-1000 টাকা একজন মক্কেলকে ওকালত নামার ফি দিতে হয়, যেই টাকাটা হচ্ছে বার অ্যাসোসিয়েশনে যায়। তাহলে সমিতি করলাম আমরা 5 জনে মিলে, এই সমিতির টাকা দেয় হচ্ছে আমার মক্কেল। এইটা কিভাবে ন্যায্য হয়? এমনিতেই আমাদের মক্কেলরা গরিব মানুষ, তারা টাকা দিতে দিতে ক্লান্ত, গ্রাম থেকে আসেন, বাইরে থেকে আসেন, সফর করে আসেন, উকিলের সার্ভিস ভালো না, তারা বিভিন্ন কারণে অসন্তুষ্ট হন। এরপরে কেন এটা করতে হবে? এটা অন্যায়। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশে আমাদের শুধুমাত্র বার কাউন্সিলের মেম্বারশিপটা সবার জন্য জরুরি, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা ভলান্টিয়ারিং করে দিতে হবে। ব্রিটেনেও আমরা দেখেছি একজন লয়ার অনেকগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে। সে ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে, সে কোম্পানি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে, ল্যান্ড রিলেটেড বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারে। এটা করে সে ওখানকার ভলান্টারি যতগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে চায় সে হবে, কিন্তু তাকে বাধ্য করা যাবে না। এবং এর প্রত্যেকটা মেম্বারশিপ চাঁদা কিন্তু অনেক টাকা। এটা হয়তো অনেকের জন্য, আমাদের জন্য গায়ে লাগে না, 10,000 টাকা বছরের ফি।
প্রথমবার হতে প্রায় 20, 25, 35 হাজার টাকা জমা দিতে হয় প্রথমবার যদি কেউ কোনো জেলা বার অথবা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয়। একটা জুনিয়র আইনজীবী যার এখনো মক্কেল হয় নাই, যিনি দিন বেসিসে 500 টাকা, 300 টাকা, 1000 টাকা আয় করেন, সেই উকিলটা কিভাবে 35,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে বার অ্যাসোসিয়েশনের মেম্বার হবে? খুবই অন্যায্য একটা ব্যাপার। অতএব যে বডিগুলোর দায়িত্ব হচ্ছে ইনসাফ করা, মানুষকে বিচার দেওয়া, ন্যায্যতা প্রোভাইড করা, তিনি একটা অন্যায্য কাজ করছেন, তার প্রফেশনগুলো অন্যায্য। এরপরে হচ্ছে আমরা দাবি করছি আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বরং এই অন্তর্ভুক্তিমূলক উকিল হবার যে পরীক্ষা, এটা বাদ দিয়ে দেওয়া দরকার। বাদ দিয়ে ব্রিটিশ মডেলে 1 বছরের একটা ট্রেনিং কোর্স করতে হবে, যেটাকে পিউপিলেজ বলেন অথবা হচ্ছে বার ভোকেশনাল কোর্স বলেন। 1 বছরের একটা ট্রেনিং কোর্স থাকবে তাকে উকিল বানানোর। কারণ হচ্ছে আদারওয়াইজ উকিলের থেকে দালাল বেশি হচ্ছে বাংলাদেশে, কারণ তার কোনো ট্রেনিং নাই। তিনি হচ্ছে কাগজ বিক্রি করতে জানেন, তিনি জানেন কোন উকিল ভালো কাজ জানে আর মক্কেল কিভাবে ভাগাইতে হয়। আপনি উকিল ভালো খুঁজে পাবেন না, কারণ তার কোনো ট্রেনিং নাই। সে পড়াশোনা করেছে ল কলেজে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে, পড়ে সাথে সাথে উকিল হয়ে গেছে, অ্যাবসলিউটলি কোনো ট্রেনিং নাই। তাই আমরা মনে করছি 1 বছরের একটা ভোকেশনাল কোর্সের ট্রেনিং দিতে হবে বার কাউন্সিলের পক্ষ থেকে, এবং এটাকে একটা সিলেকশন প্রসেসে নিয়ে আসতে হবে। যে কেউ হইতে পারবে না যে আমি ল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছি বলেই আমি উকিল হয়ে যাব, না, এটা পারবেন না। ইংল্যান্ডে আছে আপনার বার ভোকেশনাল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। সেই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্য দিয়ে তারা হচ্ছে তারপরে তারা অফার করে যে কারা তাকে এই কোর্সটা প্রোভাইড করবে। সেক্ষেত্রে যাদের সুযোগ আছে তারা টাকা দিয়ে কোর্সটা করবেন, আর যারা গরিব ছাত্র আছেন তাদের ফিটা বার কাউন্সিল অথবা অন্য কোনো ম্যানেজমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। কোনো গরিব ছাত্র যেন টাকার অভাবে উকিল হইতে পারেন না, এটা হইতে পারবে না। কোনো না কোনোভাবে তাকে ফান্ডিং অ্যারেঞ্জ করতে হবে। যার টাকা আছে তিনি মিন্স টেস্টিংয়ের ভিত্তিতে ওটার খরচ দেবেন, বাকিটা সুপ্রিম কোর্ট অথবা বার কাউন্সিল এটা অ্যারেঞ্জ করে দেবে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা জেলা বারে কোর্টে যদি যান মনে হবে যে একটা রাজনৈতিক দলের অফিস। আপনারা দেখবেন যে এখানে ব্যানার, ফেস্টুন, মিছিল, মিটিং, মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা শাখা অফিস খোলা হয়েছে প্রত্যেকটা কোর্টে। এটা মানে একটা আজব জায়গা। আপনি একটা রাষ্ট্রের সেবাদানমূলক প্রতিষ্ঠান বিচার বিভাগ, 3টা গুরুত্বপূর্ণ অঙ্গের একটা, সেখানের প্রত্যেকটা ভবনে ভবনে অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাইয়ের দোয়া চাই, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা দাবি করছি আদালত প্রাঙ্গণে কোনো রাজনীতি থাকতে পারবে না। যেভাবে আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়ে কেউ দলীয় রাজনীতি করতে পারবে না। যারা উকিলরা রাজনীতি করবেন আদালতের বাইরে এসে রাজনীতি করেন। যদি বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এবং আদালত প্রাঙ্গণ এই জন্য ডিমার্কেশন করে সীমানা দিয়ে এটা আলাদা করে ফেলতে হবে। কোনোভাবে এটা একসাথে রাখা যাবে না, কারণ এটা মিছিল মিটিং করবার জায়গা না। এটার একটা সোবারনেস থাকতে হবে, একটা সম্বার মুড থাকতে হবে বিচার বিভাগের। এটা একটা আলাদা জায়গা, এখানে ন্যায্যতার একটা ভাবমূর্তি থাকতে হবে। এখানে হাউকাউ করা, চিৎকার চেঁচামেচি করা, এখানে বাজার বানায়া আড্ডাবাজি করা, টং দোকানের চা খাওয়ার জিনিস আদালত পাড়া হইতে পারে না। এটা পরিবর্তন করতে হবে বাংলাদেশে। প্রত্যেকটা আদালত পাড়ার আপনি দেখবেন পরিবেশ, টয়লেট, মানে মানে মনে হবে যে আপনি একটা রাস্তার বাজারে আসছেন। এই পরিবেশ থেকে আমরা চিফ জাস্টিসকে বলবো এবং যারা সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ে আছেন তারা আদালত পাড়াকে আইন বার অ্যাসোসিয়েশন থেকে আলাদা করবেন এবং এটার পরিবেশ, মেজাজ, ভারসাম্য রক্ষা করবেন।